আমার স্বামী তার প্রেমিকাকে গর্ভবতী করে ফেলেছে, আর আজকে তার পুরো পরিবারই আমার ড্রয়িং রুমে বসে আমাকে আমার নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। আমি কোনো চিৎকার করিনি, আমি কাঁদিনি, আমি শুধু আলতো করে হাসলাম, একটা মাত্র বাক্য বললাম, আর দেখলাম মুহূর্তের মধ্যে 6টি মুখ কিভাবে ফ্যাকাশে হয়ে গেল। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিন রোববার বিকেল আরিফ হুট করে কানিজকে নিয়ে বাড়িতে হাজির হলো। কানিজ হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে আরিফের পাশে এসে দাঁড়ালো, এক হাত তার পেটের উপর রাখা, এমন একটা ভাব যেন সে মস্ত বড় কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। তার পেছনে সোফায় বসেছিল আরিফের মা, বাবা, ভাই, বোন আর চাচি। সবাই এমন ভাবে সারিবদ্ধ হয়ে বসেছিল যেন আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো বিচার সভা বা পঞ্চায়েত বসেছে। আমার শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, মায়া, কানিজ আরিফের সন্তানের মা হতে চলেছে। যে স্ত্রী সন্তান দিতে পারে না তার বোঝা উচিত কখন তাকে সরে যেতে হয়। আমার গলার ভেতরটা অপমানে জ্বলে উঠলো, কিন্তু আমি চুপ করে রইলাম। আরিফকে দেখে মনে হলো না সে বিন্দু মাত্র লজ্জিত। সে তার হাতের ঘড়িটা ঠিক করতে করতে হেলান দিয়ে বসলো, তারপর বলল, বিষয়টা নিয়ে কাদা ছুড়াছুড়ি না করাই ভালো। তুমি বরং কিছু দিনের জন্য তোমার মায়ের ফ্ল্যাটে গিয়ে উঠো, আমরা এখানে সব সামলে নেব। আমি মনে মনে বললাম, এখানে মানে আমার বাড়িতে? এই সেই 3তলা বাড়ি যা আমার মা বিয়ের সময় আমাকে দিয়েছিলেন। এই সেই বাড়ি যেখানে আমি মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিলাম। বিয়ের আগে আরিফ ছিল ভীষণ বিনয়ী, ধৈর্যশীল আর নিখুঁত একজন মানুষ। সে মনে রাখতো যে আমি চিনি ছাড়া চা খাই। মন্দিরের বাইরে সে আমার হাতটা শক্ত করে ধরে রাখতো। সে আমার মাকে বলেছিল, খালাম্মা, মায়াকে আমি কখনোই একাকিত্ব অনুভব করতে দেব না। বিয়ের দিন সবাই আমাদের আশীর্বাদ করেছিল। বিদায়ের সময় মা ডুকরে কেঁদেছিল। ওর বাবা আমার মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনার মেয়ে এখন থেকে আমাদেরই মেয়ে। অতিথিদের সামনে মিথ্যাগুলো কি মিষ্টি শোনায়। বিয়ের উপহার হিসেবে মা আমাকে ঢাকার এই বাড়িটি দিয়েছিলেন। গয়না নয়, নগদ টাকাও নয়, একটা আস্ত বাড়ি, 3তলা বাড়ি, ধবধবে সাদা মার্বেলের সিঁড়ি, গেটের কাছে একটা ছোট্ট তুলসী গাছ আর একটা ছাদ, যেখানে দাঁড়িয়ে মা বলেছিলেন, জীবন যখন খুব ভরাক্রান্ত মনে হবে তখন এখানে এসে 1 কাপ চা খাস। বাড়িটা মা পুরোপুরি আমার নামে করে দিয়েছিলেন। রেজিস্ট্রি অফিসে মা আমার হাত ধরে ফিসফিস করে বলেছিলেন, মায়া, একটা মেয়ের নিজের নামে এমন কিছু থাকা উচিত যা কেউ একটা মিথ্যা দিয়ে কেড়ে নিতে পারবে না। সেদিন আমি হেসেছিলাম, ভেবেছিলাম মা বোধহয় একটু বেশি নাটকীয় কথা বলছেন। তখন আমি জানতাম না মা আসলে সেদিন আমার জীবন বাঁচিয়ে দিচ্ছিলেন। বিয়ের পর আমি সেই আদর্শ পুত্রবধূ হলাম যাকে সবাই বাইরে থেকে প্রশংসা করে আর ভেতরে ভেতরে ব্যবহার করে। আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতাম, শ্বশুরমশাইয়ের জন্য চা বানাতাম, আরিফের লাঞ্চ বক্স গুছিয়ে দিতাম। এমনকি আমার শাশুড়ি যেদিন আমার মায়ের রান্না, আমার পোশাক বা আমার নীরবতা নিয়ে অপমান করতেন, সেদিনও আমি ওনার পা ছুঁয়ে সালাম করতাম। আমার বেতনে টাকা দিয়ে আমি বিদ্যুতের বিল দিতাম, দেবর সুমনের কোচিং এর খরচ চালাতাম। এমনকি আরিফের ব্যবসার লোন শোধ করার জন্য আমি আমার নিজের গায়ের সোনার চুড়িগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম। আর আজ আমারই ছাদের নিচে তার গর্ভবতী প্রেমিকা বসে আছে, আর তার পরিবার আমাকে একটা সুটকেস নিয়ে বেরিয়ে যেতে বলছে। কানিজ মৃদু হাসলো, পেটে হাত বুলিয়ে বলল, আপু, দয়া করে বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চার তার বাবার বাড়িতে থাকা প্রয়োজন। তার বাবার বাড়ি? মনে মনে হাসলাম। আমি অবশেষে আরিফের দিকে তাকালাম আর বললাম, তুমি কি এটাই চাও? সে বিরক্ত হয়ে নিঃশ্বাস ছাড়লো আর বলল, হ্যাঁ, সিন ক্রিয়েট করো না তো। তুমি এই পরিবারকে কোনো সন্তান দিতে পারোনি, কানিজ সেটা পেরেছে। মা ঝটপট সায় দিলেন আর বললেন, সমাজ ওইটা মেনে নেবে, বংশের প্রদীপের তো দরকার আছে, তাই না? আমি ওই 6 জন মানুষের দিকে তাকালাম, তারপর দেয়ালে টাঙানো আমাদের বিয়ের ছবির দিকে তাকালাম। ওই ছবিতে আরিফকে একজন নিবেদিত প্রাণ স্বামীর মতো দেখাচ্ছিল, অথচ এখন এই ড্রয়িং রুমে সে বসে আছে সুগন্ধি মাখা এক চোরের মতো। আমি উঠে দাঁড়ালাম, সবাই সতর্ক হয়ে গেল। ভাবলো আমি হয়তো চিৎকার করব, হাতে পায়ে ধরবো অথবা ভেঙে পড়বো, কিন্তু আমি এর কিছুই করলাম না। আমি ধীর পায়ে পূজা ঘরের পাশের কাঠের কেবিনেটার কাছে গেলাম, দ্বিতীয় ড্রয়ারটা খুললাম, একটা নীল রঙের ফাইল বের করলাম। আরিফ ভ্রু কুচকে তাকালো আর বলল, ওটা কি? আমি হাসলাম আর বললাম, সেই বাক্যটি যা তোমার প্রেমিকার হাত ধরে এই বাড়িতে ঢোকার আগে শোনা উচিত ছিল। ফাইলটি আমি সেন্টার টেবিলের উপর রাখলাম। শাশুড়ি চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, মা, জিনিসপত্রগুলো খুব সাবধানে গোছাবেন, কারণ সকাল হওয়ার আগে আপনারা সবাই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। 3 সেকেন্ডের জন্য মনে হলো ঘরের কারোরই দম নেই। এরপর আরিফ ফাইলটা ছোমের আমার হাত থেকে তুলে নিল। প্রথম পাতাটা পড়ার সময় তার আঙুলগুলো কাঁপছিল। শ্বশুরমশাই ধপ করে সোফায় বসে পড়লেন। শাশুড়ির মুখটা হা হয়ে গেল, কানিজের হাত তার পেট থেকে খসে পড়লো। ঠিক যখন আরিফ বিড়বিড় করে বলল, এটা অসম্ভব, এটা হতে পারে না, তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমার মা ফোন করেছেন। আমি ফোনটা ধরলাম। আমি কিছু বলার আগে উপাস থেকে মা এমন স্বরে একটা কথা বললেন যা আমি আগে কখনোই শুনিনি। মা উপাস থেকে বললেন, মায়া, আরিফকে এখনই যেতে দিস না। আরো একটা সত্য আছে যা তোর কাছে ও এতদিন লুকিয়ে রেখেছে। মায়ের কথাগুলো শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। ড্রয়িং রুমে তখন শ্মশানের নীরবতা। আরিফের হাতে ধরা সেই নীল ফাইল যেখানে স্পষ্ট লেখা আছে, এই বাড়ির মালিকানা তো দূরের কথা, এই ইটের প্রতিটি কণা আমার মায়ের দেওয়া। ওদের ধারণা ছিল বিয়ের পরে এই বাড়ি যৌথ সম্পত্তি হয়ে গেছে, কিন্তু মা জানতেন কোন বিষধর সাপ আমি পুষছি। আরিফ ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল আর বলল, মায়া, এসব জালিয়াতি করেছো তুমি আমাকে বলেছিলে এই বাড়ি আমাদের দুজনের। আমি শান্ত গলায় বললাম, বলেছিলাম এই সংসারটা আমাদের, কিন্তু এই বাড়িটা আমাদের এটা বলিনি। বাড়িটা সবসময় আমারই ছিল। আর এখন তোমার চিৎকার থামাও, আমার মা ফোনে কি বলতে চাইছেন সেটা আগে শুনি। আমি লাউড স্পিকার অন করলাম। মায়ের গম্ভীর কণ্ঠস্বর সারা ঘরে ছড়িয়ে পড়লো। মা বলল, আরিফ, তুমি কি ভেবেছিলে মায়ের সন্তান হচ্ছে না বলে তুমি কানিজকে নিয়ে আসবে আর আমরা সেটা মেনে নেব? একদমই না। মায়া, তুই কি জানিস তোর কেন বাচ্চা হচ্ছিল না? বিয়ের 2 বছর পর যখন তোরা ডাক্তারের কাছে গিয়েছিলি তখন আরিফ তোকে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। সমস্যাটা ওর ছিল, তোর নয়। ও জানতো সত্যিটা
জানাজানি হলে ওর পুরুষত্ব নিয়ে টান পড়বে, তাই ও সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তোকে তিলে তিলে শেষ করেছে। কথাটা শোনা মাত্র কানিজ বিদ্যুৎ স্পৃষ্টের মতো আরিফের থেকে 2 হাত দূরে সরে গেল। আরিফের মা বাবা এক অপরের দিকে তাকাতে লাগলেন। আরিফের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে তুতলাতে তুতলাতে বলল, মা আপনি এসব কি বলছেন? কানিজ তো প্রেগনেন্ট। যদি আমার কোনো সমস্যা থাকতো তাহলে ও মা হচ্ছে কিভাবে? ও পাশ থেকে মা একটা তাচ্ছিলের হাসি হাসলো আর বলল, সেই উত্তরটা তোমার কানিজই ভালো দিতে পারবে। মা আরো বলেন, কানিজ তোমার কি মনে আছে 3 মাস আগে ল্যাব এইডের সেই ক্যাফেটেরিয়ায় তুমি কার সাথে দেখা করেছিলে? মায়ের মামাতো ভাই রনি সব দেখেছে, এমনকি তোমাদের সেই বিশেষ মুহূর্তের ছবিগুলো এখন আমার হাতে আছে। আরিফ, যে সন্তানকে তুমি বংশের প্রদীপ ভাবছো, সেই প্রদীপ অন্য কারো হাতে জ্বালানো। মুহূর্তের মধ্যেই পাশার দানটা উল্টে গেল। যে কানিজ একটু আগে মহারানীর মতো পেটে হাত দিয়ে বসেছিল, সে এখন থরথর করে কাঁপছে। আরিফ বাঘের মতো গর্জন করে কানিজের দিকে এগিয়ে গেল আর বলল, হারামজাদি, এসব কি শুনছি? এই বাচ্চা আমার না? কানিজ কাঁদতে কাঁদতে সোফার কোণে কুকড়ে গেল। শাশুড়ি মা, যিনি একটু আগে আমাকে বাড়ি ছাড়তে বলেছিলেন, তিনি এখন কানিজের চুল মুঠো করে ধরলেন। ড্রয়িং রুমে শুরু হলো এক বিভৎস কাদা ছুড়াছুড়ি। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। এক সময় আমার খুব কষ্ট হতো, আর আজ শুধু ঘৃণা হচ্ছে। আমি চিৎকার করে বললাম, থামো সবাই। সবার নজর তখন আমার দিকে। আমার ড্রয়িং রুমে এই নোংরামি আমি বরদাস্ত করব না। আরিফ, তোমার মা একটু আগে বলেছিলেন না, যে সন্তান দিতে পারে না তার সরে যাওয়া উচিত? এখন তো জানা গেল যে তুমি সেই অক্ষম ব্যক্তি। আর কানিজ, সে তো